পুড়ে হাউমাউ করে কাঁদছিল তে। চোখের কোণে টলটল করে অশ্রু বর্ষণ হচ্ছিল তখন। জাংকুক তার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে নীরব হয়ে আছে। চোখের সামনে কান্নারত তের মুখটা দেখে মিশ্রিত অনুভূতির শিকার হচ্ছে। জাংকুক নিজের হাত দুটো তের নরম হাতের বন্ধন থেকে সরিয়ে নিল। তে তখন মাথা নিচু করে ফুঁপিয়ে কাঁদছিল। সেই কান্নার ফিস ফিস সুর রুমের চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল। জাংকুক চুপচাপ ওর ডান হাতটা পরম উষ্ণতায় ধরল। সেই কোমল হাতটা নিজের ওষ্ঠ জোড়ার কাছে এনে চোখ বন্ধ করে ছুঁয়ে দিল। এতে কোনো হেলদোল হলো না তের, কান্নাও যেন কমলো না ওর। জাংকুক ওর অবস্থা দেখে ঠোঁট থেকে হাতটা সরিয়ে নিল। সেই চুমু খাওয়া হাতটা টেনে নিজের ডান কাঁধের উপর রাখলো। তের অশ্রুপূর্ণ মুখটার দিকে আরেকটু এগিয়ে যেতেই ওর হাতটা কাঁধ থেকে ঘাড় পর্যন্ত রেখে দিল। জাংকুক এবার অন্য হাতটা এগিয়ে তের নিচু করে রাখা মাথাটা ওঠানোর জন্য থুতনি উঁচিয়ে ধরলো। থুতনি থেকে হাতটা সরিয়ে গলার দিকে নামালো ধীরে সুস্থে। গলার বাম দিকে কালো তিলটার উপর বৃদ্ধাঙ্গুল রেখে বাকি 4টে আঙুল ঘাড়ের দিকে রেখে দিল। তে তখন কান্না থামিয়ে অশ্রু নয়নে জাংকুকের দিকে দৃষ্টি তুলে তাকালো। জাংকুকের শান্ত গভীর চাহনির মাঝে পুরোপুরি আটকে গেল তে। জানলা দিয়ে আসা বাইরের আলোটা সরাসরি জাংকুকের উপর পড়ছিল। তে এক দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে থাকতেই ওর অন্য হাতটা টেনে নিজের গালে চেপে ধরল জাংকুক। তে এদিকে আর এক ধাপ এগিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে দিল। আকস্মিক কাণ্ডে দুজনেই তখন চোখ বন্ধ করে ফেলল। জাংকুক বুক ফুলে লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ছে। অপরদিকে তে হিচকির জন্য মৃদু মৃদু কেঁপে উঠছে। বাইরের ঠান্ডা বাতাসে রুমটা ক্রমশ শীতল হচ্ছিল। গায়ে তখন পরশ লাগছিল হিম বাতাসের। রুমের ভিতরটা আবছা অন্ধকারে ঢেকে থাকলেও নিঃশ্বাস চলছিল বেগতিক হারে। জাংকুক গালের উপর হাতটা আরো জোরে চেপে ধরল। আর্দ্র গলায় নরম ভঙ্গিতে বলল, জড়তা কাটানো শুরু করতে সামনে আমার ঠোঁটের চুমু খেতে হবে। এমন কথা শুনে প্রচন্ড লজ্জায় কুকড়ে উঠলতে চোখ দুটো আরো কুঁচকে ফেললো। অশ্রু বর্ষণ আপাতত থেমে গেলেও জাংকুকের কথায় প্রচন্ড লজ্জা কাজ করছিল। জাংকুক চোখ খুলে কপাল থেকে কপাল সরিয়ে নিল। তের বদ্ধ চোখের দিকে অনিমেষ চাহনিতে তাকালো। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, আদুরের ঠোঁট দুটোর জন্য এই জন জাংকুক অপেক্ষা করবে। কথাটুকু শেষ করতেই জাংকুক দ্রুত ওকে ছেড়ে দিল। ঘাড় থেকে হাত সরিয়ে নিজের গায়ে থেকেও হাতটা সরিয়ে নিল। তে লজ্জায় যে চুপ মেরে আছে সেটা ভাব ভঙ্গি দেখে বুঝতে বাকি রইল না জাংকুকের। তে সম্পূর্ণরূপে ছাড়া পেয়ে চোখ খুলে তাকালো। অমনি দেখতে পেল জাংকুক ওর দিকে মিটিমিটি হাসছে। তে উজবুকের মতো তাকিয়ে থাকলে জাংকুক চুপচাপ উঠে দাঁড়ায়। তেকে দ্রুত ঘুমাতে বলে সেখান থেকে বেরিয়ে যায়। তে সেই আদেশ মতো আরো কিছুক্ষণ নিরিবিলি কাটিয়ে শাড়ি পাল্টে ঘুমিয়ে পড়ে। এদিকে জাংকুক হাসি মুখে রুম থেকে বেরোলেও বাইরে এসে শক্ত হয়ে যায়। পকেট থেকে ফোন বের করে জরুরি ভিত্তিতে কাউকে কল দেয়। অপর পাশটা রিং বাজতেই সেটা রিসিভ হয়। ও পাশ থেকে হ্যালো শব্দটা আসতেই জাংকুক সংযত গলায় জবাব দিল, রাত 10টার দিকে একটা মেল পাঠাচ্ছি, আশা করব ভ্যাকেশনটা গ্র্যান্টেড হবে। জাংকুকের কথা শুনে কয়েক মিনিট নীরব রইল। স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছিল অপর পক্ষের কাছে ছুটিজনিত ব্যাপারটা একদমই সন্তোষজনক না। জাংকুক সেটা আজ করতে পারলেও আগ বাড়িয়ে কিছু বলল না। কলের কাজটা শেষ করে সবাইকে আজকের ঘটনা ধামাচাপা দিতে বলল। আপাতত এই ঘটনাটা বাড়িতে না জানানোই ভালো। জাংকুক নিজেই এই ব্যাপারটা নিয়ে গংইওর সাথে আলোচনায় বসবে। খুব ঠান্ডা মস্তিষ্কে গুরুতরভাবে হ্যান্ডেল করতে হবে। এই কথা শুনে জিমিন একটু যেন শান্ত হলো। জাংকুকের ওপর বিশ্বাস রেখে ভোর করে ওঠার জন্য ঘুমাতে চলে গেল। ভোরে রওনা দেওয়ার জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি দেখলো জাংকুক। মাইক্রো এবং জিপ দুটোর সমান তালে চেক দিয়ে রুমে এসে ঢুকলো। ঘরমাক্ত শার্টটা খুলতেই হঠাৎ সুগা এসে হাজির হলো। সে ধীর গতিতে রুমে ঢুকে বিছানায় বসে বলল, ভাবি কি কনফার্ম? সুগার কথায় স্বাভাবিক দৃষ্টিতে তাকালো জাংকুক। ওর দিকে এক পলকের জন্য তাকিয়ে এরপর টি শার্ট পরে ব্যস্ত হলো। জাংকুক কোনো উত্তর দিল না দেখে সুগা আবার চিন্তিত মুখে বলে উঠল, দোস্ত তে কি রিজেক্ট করে দিয়েছে? জাংকুক টি শার্ট পরার পর প্যান্ট পাল্টে ট্রাউজার পরে নিল, তবুও কোনো জবাব দিল না। এইদিকে জাংকুকের নীরবতা দেখে সুগার কৌতূহল কমছিল না। সুগা লাগাতার প্রশ্ন করতে থাকলে জাংকুক গ্লাস নিয়ে সুগার সামনে ধরলো। এরপর স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, জলটা খেয়ে গলাটা ভিজিয়ে নে। সুগা ওর অদ্ভুত কাণ্ড দেখে আশ্চর্য হয়ে গেল। কপালে কয়েকটা ভাঁজ ফেলে প্রশ্নাত্মক গলায় বলে উঠল, তুই কি অ্যান্সারটা দিবি
ওই মেয়ে তোকে কি বলেছে? জাংকুক আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলোতে আঙুল চালালো। চুলগুলোকে পিছনে ঠেলতেই সরল গলায় বলে উঠল, বাসর করতে পারবো না, ও এখনো ছোট। সুগা উত্তরটা শুনে কুচকানো ভুরু নিয়ে ফ্লোরের দিকে তাকালো। জাংকুকের কথাটা উল্টো বুঝে হা হুতাশ ভঙ্গিতে বলল, থাক দোস্ত, মন খারাপ করিস না, ওর মতো মেয়ে তোর লাগবেও না, তুই তো ওর চেয়েও। অসহায়ের মতো কথাগুলো বলতে থাকলে হঠাৎ কথা থেমে গেল সুগার। ফ্লোরের দিকে তাকিয়ে চোখ দুটো বিশাল বড় করে জল ঝুলিয়ে ফেললো। তৎক্ষণাৎ সদ্বিদ ফিরে পাওয়ার মতো চমকিত ভঙ্গিতে বলে উঠল, এই জাংকুক, তুই কি বললি? সুগা প্রশ্নটা করতে গিয়েও তোতলামি করে ফেললো। জাংকুক আয়না থেকে দৃষ্টি সরিয়ে সুগার দিকে মুখ ঘোরালো, পা ভুরুটা উঁচু করে সরু চোখে বলল, তুই কি কানে কম শুনিস না চোখে কম দেখিস? আমি এই মাত্র কি বলেছি সেটা কি বুঝিসনি? জাংকুকের তীক্ষ্ণ দৃষ্টি দেখে ভরকে গেল সুগা। হড়বড় করে বিছানা থেকে উঠে জাংকুকের একদম সামনে গিয়ে দাঁড়ালো। তুমুল উত্তেজনায় উত্তেজিত হলে মানুষ যেমন কথা গুলিয়ে ফেলে, সুগাও ঠিক তেমন কথা জড়িয়ে জড়িয়ে বলল, তার মানে ভাবি পটে গেছে? ভাবি রাজি হয়েছে? তোকে হ্যাঁ বলেছে? তোকে বিয়ে করবে তো? একসাথে অনেকগুলো প্রশ্ন ছুড়ে সুগা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। জাংকুক কিছুক্ষণ কঠোর মুখে তাকিয়ে থাকতেই হঠাৎ মুখের ভাবভঙ্গি পরিবর্তন করলো। প্রাপ্তিসূচক হাসি দিয়ে সুগার দুই কাঁধে হাত রাখলো। বুক ভর্তি জোরে একটা নিঃশ্বাস টেনে সেটা শব্দ করে ছাড়তেই শান্ত গলায় বলল, বিয়েটা করতেই হবে সুগা, ওকে ফেলে যেতে পারবো না। আজ যদি ও রাজি না হতো আমি কি করতাম জানি না, হয়তো বেপরোয়া হয়ে তুলে নিয়ে যেতাম, কিন্তু ও যেহেতু রাজি হয়ে গেছে আমাকে দ্রুত বিয়েটা করতেই হবে। বাড়িতে কালই আমি সব কথা খুলে বলবো, ওকে একা ছেড়ে যাওয়া আমার সম্ভব না। জাংকুকের কথায় প্রচন্ড রূপে খুশি হয়ে যায় সুগা। আর জাংকুকের মুখে যে হাসিটুকু দেখা যাচ্ছে সেটা কেবল তের জন্যই সম্ভব হয়েছে। এই মেয়েটা ওর কাছে কিভাবে রাজি হয়েছে জানা নেই, কিন্তু বিয়েটা দ্রুতই করা জরুরি। সুগা সব দিক বিবেচনা করে পরামর্শ হিসেবে বলল, দোস্ত, বিয়ের প্রস্তাবটা কাল তুলিস না, গঙ্গ নানা এই ব্যাপারে ডাউট করতে পারে। কথাটা আন্টির কাছে তুললে তারপর নানার কাছে পাঠিয়ে দিবি। আমার তো জেনের জন্য টেনশন হচ্ছে, এই মেয়েটা যদি বাড়িতে কথা লাগিয়ে দেয়। সুগার কথায় জাংকুকও যেন চিন্তায় ডুব দিল। সুগার কাঁধ থেকে হাতটা সরিয়ে বিছানায় গিয়ে বসলো। সুগাকে ওর পাশে বসতে বলে জাংকুক চিন্তিত মুখে বলল, জেনি মেয়েটা কিন্তু খুব চালাক, ওকে সহজভাবে দেখলে চলবে না। সুগা কথার অর্থটা আধা বুঝলো আধা বুঝলো না। কেন জাংকুক কথা বলছে সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলল, তুই কি ওর ব্যাপারে গোপন কিছু জানতে পেরেছিস? সুগার প্রশ্নে হ্যাঁ সূচক মাথা নাড়ল জাংকুক। হ্যাঁ, ওর কাছে যে সিক্রেট ফোন আছে সেটা কি জানিস? ও যে রাতে ঘুমায় না সেটা কি টের পেয়েছিস? জেনি কত ভালো মানুষ সেটা ওর দাদা ভাইও জানে না। যখন ক্লাস 5-এ পড়তো ডিসপেন্সারির দোকানের সাথে ভেঙে গিয়েছিল, সেদিন বেশি দূর যেতে পারেনি। এর মধ্যে গ্রামের কিছু মানুষ এসে খবর দিলে গঙ্গীয় নানা গিয়ে নিয়ে আসে। এরপর থেকে মোল্লা বাড়ির মেয়েরা বাড়ির বাইরে যায় না। এই জন্যই গঙ্গীয় নানা জিমিনদের সাথে কড়াকড়ি করে। আগে যখন ওরা ছোট ছিল সবকিছু স্বাভাবিকই চলতো। জাংকুকের কথা শুনে সুগা যেন আকাশ থেকে পড়লো। চরম বিস্ময় নিয়ে একটা প্রশ্ন ছুড়ে বলল, তুই এইসব তথ্য কোত্থেকে জোগাড় করলি? কিভাবে জানলি? কে জানালো? আর ওই জেনির ব্যাপারে এত বড় গোপন সত্য লুকানো আছে? সত্যি দোস্ত, এই জেনি ভয়ঙ্কর মাইয়া। জাংকুক তার মুষ্টিবদ্ধ হাতটা থুতনি থেকে সরিয়ে সুগার দিকে তাকালো। স্বাভাবিক ভঙ্গিতে সন্দেহ উদ্রেক করে বলল, শুধু এটাই না, সেলিনা মামিরও কাহিনী আছে। আর সেলিনা মামির জন্যই বাড়ির মধ্যে কি কি হয়েছে সেটাও তোরা কিচ্ছু জানিস না। গঙ্গীয় নানা ভাই সবই আমাদের কাছে গোপন রেখেছে। ইভেন মাও এ ব্যাপারে কিছুই জানে না। একটা জিনিস খেয়াল করেছিস কিনা জানি না, বাট তে কিন্তু অন্য 10টা মেয়ের মতো নর্মাল না। জাংকুকের কথায় হতবাক হয়ে গেল সুগা। এতদিন যে বাড়িতে মেহমান হিসেবে আশ্রিত ছিল সে বাড়িতে এতখানি রহস্য লুকিয়ে আছে আর সেটা কেউ জানতও না। কিন্তু জাংকুকের কথা শুনে যেটুকু বিশ্বাস হলো, জাংকুক এতদিন হাত পা গুটিয়ে বসেছিল না। এখানে যেহেতু এসেছে, দিনের পর দিন থাকছে, তার মানে অনেক কিছু ওর জানা হয়ে গেছে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে 17 বছরের কিশোরী হওয়ার সত্ত্বেও আচরণ কিশোরী সুলভ না। ওর আচরণ নীরব, গুমর, অত্যন্ত শান্ত গুণ দেখা যায়। এটা একটা কিশোরী মেয়ের মধ্যে থাকার কথা নয়।
17 বছর মানে প্রাণবন্ত উল্লাসিত হাসি খুশি মেজাজের কিশোরী, যার আচরণে সম্পূর্ণরূপে চাঞ্চল্যতার গুণ পরিদৃষ্ট হবে। এখানে যেহেতু উল্টো গুণ উল্টো আচরণ দেখা যাচ্ছে, তার মানে ওর জীবনে নিশ্চয়ই একটা রহস্য লুকিয়ে আছে। সুগার কেন জানি মনে হলো জাংকুক তের ব্যাপারে সব জানে, আর সবকিছু জানার পরেই ওর প্রতি মন বাড়াতে আগ্রহী হয়েছে। সুগার নীরবতা দেখে জাংকুক ওর মনের অবস্থা বুঝে গেল, কিন্তু কাল যেহেতু ড্রাইভের জন্য ধকল পোহাতে হবে, তাই সুগাকে রেস্ট নেওয়ার জন্য পাঠিয়ে দিল। সুগা প্রথমে প্রশ্নোত্তর জানার জন্য উদ্গ্রীব হয়েছিল, কিন্তু পরক্ষণে জাংকুকের কথা মতো সবগুলো ব্যাপার পরে শোনার জন্য অপেক্ষা করতে লাগলো। জাংকুক ওকে বিদায় দিয়ে রুমের দরজাটা লাগিয়ে দিল। এইদিকে সুগা বহু চিন্তা নিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে কেউ ডেকে উঠল আলতো সুরে, খুব সতর্কভাবে। এমন গলায় ডাক দিল, সেই সুরটা কানে পৌঁছাতেই স্তম্ভের মতো স্তম্ভিত হয়ে গেল সুগা। মুখ দিয়ে কথা বলা তো দূরের কথা, সেই সময় অনবরত ঢোক গিলতে লাগলো সে। মাথা কি পিছু ঘোরাবে, নাকি জবাব না দিয়ে হুড়মুড় করে ছুটে পালাবে? কি করলে এই মুহূর্তে ঠিক হবে, সেটা নিয়ে ঘামতে লাগলো সুগা। সুগা প্রচন্ড রূপে ভয় পেয়ে গেলেও অনবরত ঢোক গিলতে গিলতে পিছু ফিরে তাকালো। অমনি ঝড়ের মতো তীব্র বেগে 5 আঙুল হামলে পড়লো। 2 হাতে শার্টের কলার খাপলে ঘাড়টা ঝুঁকিয়ে ফেললো। সুগা ঘটনার আকস্মিকতার জন্য তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেললো। 2 মিনিট ওভাবেই চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। কলারের 2 হাত এখনো ছায়নি তাকে, তাই ঘাড়টা তখনও ঝুঁকেছিল। হঠাৎ নীরবতার জাল ছিদ্র করে মেয়েলি সুর কানে এলো, তোমার লজ্জা করে না? তোমাকে পুকুর ঘাটে আসতে বলেছি, আর তুমি এখানে এসে আড্ডাবাজি করছো। আমাকে এতক্ষণ অপেক্ষা করানোর মানেটা কি সুগা? মেয়েলি কণ্ঠটা শুনে সুগা ধীরে ধীরে চোখ খুলল। মুখের ভঙ্গিমা পরিবর্তন করে কলার থেকে হাত সরানোর ক্ষীণ চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না একদম। ক্ষীণ চেষ্টাটা বিফলে যেতেই জাংকুকের দরজার দিকে তাকালো সুগা। ওই বন্ধ দরজাটা যদি খুলে যায়, তাহলে এক্ষুনি একটা কেলেঙ্কারি ঘটে যাবে। সুগা তাড়াতাড়ি সবকিছু চিন্তা করে বেশ জোর দেখিয়ে কলার থেকে হাতটা সরিয়ে নিল। সোজা হয়ে দাঁড়িয়ে মেয়েটার রাগত মুখের দিকে এক পলক তাকালো। এরপর আর কোনো শব্দ করলো না সুগা। বেজায় রাগ দেখিয়ে দ্রুত গতিতে কটেজ থেকে বেরিয়ে পড়লো সে। রাগের শরীরটা রিরি করে জ্বলছে। মেয়েদের এসব রংঢং দেখলে কষিয়ে থাপ্পড় মারতে ইচ্ছে করে। সুগার রেগে যাওয়া মুখটা দেখে মিয়ে গেল মেয়েটা। তাড়াতাড়ি ওর পিছু পিছু ছুটলো শুনশান মাঠটার ভিতরে দিয়ে। সুগা হনহন করে পা চালিয়ে পুকুর ঘাটের দিকে চলে গেল। তরুণী মেয়েটা চটপট তার শাড়ি উঁচু করে সুগার পিছনে পা চালিয়ে ছুটলো। সুগা নিজের রাগ কমানোর জন্য পুকুর ঘাটের কাছে এসে থামলো। পাকা পাটাতনে সজোর একটা লাথি মেরে রাগে ফুঁসতে লাগলো। হাঁপাতে হাঁপাতে তরুণী ওর কাছে আসলে গর্জে উঠল সুগা, তোমাকে একটা থাপ্পড় মারতে ইচ্ছে করছে জিমিন। যদি ওই মুহূর্তে জাংকুক দরজা খুলে ফেলতো, তখন কি সর্বনাশ হতো চিন্তা আছে? তোমার কি বিন্দু মাত্র ধ্যান ধারণা নেই? সুগার উত্তপ্ত অবস্থায় রাগ দেখে দমে গেল জিমিন। অপেক্ষা করতে করতে 10 মিনিটের জায়গায় যখন 40 মিনিট পেরিয়ে যায়, তখন সত্যি আর মাথা ঠিক থাকে না। জিমিনের অবস্থা ঠিক সেরকম হয়েছিল। সুগার জন্য অপেক্ষা করতে করতে রাগে ক্ষোভে স্থান জ্ঞান সব গুলিয়ে ফেললো। নিজের মধ্যে অপরাধবোধ কাজ করলেও সুগার উপর রাগ দেখিয়ে সে গরম গলায় বলল, সর্বনাশ হলে হতো, তোমার জন্য আমি ভয় পাবো কেন? জাংকুক ভাইয়া নিশ্চয়ই তোমার মতো গন্ড মূর্খ না। ভাইয়া যদি দেখে ফেলতো, আমি আর সত্যি লুকিয়ে রাখতাম না। জিমিনের কাট কাট কথা শুনে চোখ ছোট ছোট করে তাকালো সুগা। চোখে মুখে দাম্ভিকতা ফুটিয়ে হাত দুটো বুকের ওপর ভাঁজ করে দাঁড়ালো। জিমিনের দিকে শক্ত ভঙ্গিতে ভাবশূন্য গলায় বলল, গন্ড মূর্খের জন্য অপেক্ষা করার মানে তো আমি দেখি না। সম্পর্ক যখন আপনি থেকে তুমিতে টেনেছো, তাহলে তোমার অপেক্ষা করতে সমস্যা কি? শোনো জিমিন, জাংকুক আমার মায়ের পেটের ছেলে না হলেও আমি ওকে আপন ভাইয়ের মতো দেখি। লাস্ট টাইম বলছি, আমার সামনে তোমার এই ন্যাকামি বোনের মতো আচরণ করলে কষিয়ে থাপ্পড় মারবো। আমাকে রাগাতে এসো না। সুগার শক্ত কথাগুলো শুনে একদম চুপ হয়ে যায় জিমিন। নিজের ভুলটা কড়া গন্ডায় বুঝতে পেরে মাথা নিচু করে ফেলে। জিমিনকে চুপ থাকতে দেখে সুগা বুকের কাছ থেকে ভাঁজকৃত হাতগুলো খুলে ফেললো। রাতের জ্যোৎস্না আলোতে টলমল করা পুকুরটার দিকে তাকালো। তখন শান বাঁধানো পুকুরটার কাছে কয়েক কদম এগিয়ে পাকা পাটাতনে বসে পড়লো সুগা। পা দুটো শির ওপর দিলে আরাম করে বসলো সিমেন্টের পাটাতনে। জিমিন কিছুক্ষণ কাচু মাচু করে শেষমেশ সুগার কাছে গিয়ে বসে পড়লো। সুগার ঠিক ডান দিকটায় বসে
পুকুরের দিকে মলিন দৃষ্টিতে তাকালো জিমিন। চাঁদের চন্দ্র কিরণে রূপোর মতো চিকচিক করছে পুকুর ঘাটের জল। সেই জলে বাতাসের জন্য মৃদু মৃদু ঢেউ উঠছে। ঢেউগুলো দুলতে দুলতে পায়ের কাছে এসে শেষমেশ সিঁড়িতে মিলিয়ে যাচ্ছে। রাত যে এখন কয়টা বাজে সে ধারণা নেই আর। ঝিঝি পোকারা ঝিঝি ডাকে মুখরিত হচ্ছে চারপাশে। গাছপালাগুলো ঠান্ডা বাতাসে দুলছে। মাটির সাথে জলের গন্ধটা মন প্রাণ উজ্জীবিত করে দিচ্ছে। অনেকখানি সময় নীরবে কেটে গেলে জিমিন নিচু স্বরে বলে উঠল, আমি অপেক্ষা জিনিসটা ছোট থেকে সহ্য করতে পারি না সুগা। এটার জন্যই আমি আম্মার কাছেও খুব বকা খেয়েছি। কাল তো সবাই চলে যাব, তাই চেয়েছিলাম আজকের রাতটুকু তোমার সাথে গল্প করে কাটাবো, কিন্তু পরিস্থিতি যে এরকম হয়ে যাবে আমি ভাবতে পারিনি সুগা। তুমি আমার কথা বিশ্বাস করো, রাগ করে থেকো না প্লিজ। জিমিনের কথাগুলো শুনেও রাগ ভাঙল না সুগার। এক দৃষ্টিতে পুকুরের দিকে অটলভাবে তাকিয়ে রইল সে। জিমিন তখন ক্ষান্ত দৃষ্টিতে সুগার দিকে তাকালো। সুগার মুখটা ডান দিকে চাঁদের আলোতে উজ্জ্বল হয়ে দেখা যাচ্ছিল। জিমিন সেই দিকে তাকিয়ে থাকতেই ওর ডান বাহুটা দুই হাতে আঁকড়ে ধরলো। সুগার পাশে আরেকটু এগিয়ে গিয়ে শক্ত কাঁধে মাথাটা রেখে দিল জিমিন। আঁকড়ে ধরা বাহুটা নিজের কোলের উপর টেনে আনলো। সুগা এতে কোনো বাধা দিল না। জিমিন ওর আঙুলের ফাঁকে আঙুল গুঁজে দিল। শক্ত করে ধরলো সুগার হাতটা। চোখ বন্ধ করে আবারও নিচু গলায় বিকলিত সুরে বলল, ভুলবশত করে ফেলেছি, মাফ করা যায় না? জিমিনের মলিন সুর শুনে সুগা ওর মুখটা দেখার জন্য চেষ্টা করলো, কিন্তু সেটা দেখা গেল না। মনের উপর রাগের খোলস ভেঙে গেল সুগার। আর শব্দ করলো না। খামোশ ভঙ্গিতে জিমিনের মাথায় ঠোঁট ছুঁয়ে জলের দিকে তাকিয়ে রইল। জিমিন ও সুগার দৃষ্টি যখন টলমল জলের দিকে স্থির, তখন হুট করে প্রশ্নাত্মক গলায় জিমিন বলে উঠল, তোমরা কি গোপন কিছু করছো? কথাটা শেষ হতেই বুকটা ধক করে কেঁপে উঠল। গোপন কিছু দিয়ে কি বোঝানোর চেষ্টায় আছে সেটা এখন ধরা বাকি। জিমিনের কথায় স্বাভাবিক থেকে শান্ত মুখে বলল, তোমার এমন কেন মনে হচ্ছে বলো তো? ব্যাপারটা আমায় খুলে বলো দেখি। সুগার কথায় চোখ বন্ধ করলো জিমিন। অনেকক্ষণ পর সুগার মুখে কথা ফুটেছে দেখে মনটা কেমন শান্ত হয়ে গেল। চোখ বন্ধ অবস্থায় সরল কণ্ঠে বলল, ওই যে গোল আড্ডা দিতে দেখি খালি। জিমিনের কথায় সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারলো সুগা। পুরো ব্যাপারটা নিয়ে জিমিন আসলে কিচ্ছুই জানে না, সেটা ভেবে চিন্তামুক্ত হলো। তখন জিমিনের মাথায় সন্দেহ কাটানোর জন্য শান্ত সুরে সুগা বলল, ওটা গোপন কিছু না, জাস্ট নর্মাল আলোচনা। সেখানে সবাই ডেলি রুটিনের মতো ডেইলি এনজয়মেন্ট নিয়ে ডিসকাশন করা হয়, আর এর চেয়ে বেশি কিছু না। জিমিন একথা শুনে সাই বুঝিয়ে চুপ হলো। চোখ বন্ধ করে সুগার হাতটা ধরে রইল। পুকুর ঘাটের পাটাতনে সময় কাটাতে লাগলো দুজনে। সুগার চুপচাপ তাকিয়ে রইল পুকুরের দিকে। জিমিন চোখ বন্ধ করে রইল সুগার কাঁধে মাথা রেখে। সুগা আজ সেদিনের স্মৃতিগুলো স্মরণ করতে থাকলো, যেদিন জিমিনের মতো শান্ত বুদ্ধির মেয়েটা ওর মনের দিগন্তে সমর্থন জানিয়ে আগমন করেছিল। সবার অজান্তেই সুগা সেদিন দেখা সাক্ষাৎ করেছিল জিমিনের ঘরে। হুট করে ব্যস্ত হয়ে জিমিনের অনুমতি ছাড়া ওর রুমে ঢুকে পড়ে। সেদিনই বাধ্য হয়ে জিমি নিজের রুমের দরজা আটকে রেখেছিল, যদি সুগাকে রুমের মধ্যে কেউ দেখে ফেলে। তাই তাড়াতাড়ি দরজা আটকে দ্রুত ওকে বেরিয়ে যেতে বলে। কিন্তু সুগাও সেদিন উত্তর জানার জন্য নাচর বান্দা হয়ে যায়। জিমিনের মনের কথা বের করার জন্য ইচ্ছে করে বিছানায় শটান মেরে শুয়ে পড়ে। এদিকে সুগার অবস্থা দেখে জিমিন চিন্তিত হয়ে ওঠে। কি করে সুগাকে বের করবে সেটা নিয়ে রুমের ভিতরে পায়চারি করতে থাকে। ঠিক তখনই ওর দরজায় ঠকঠক করে কড়া পড়ে। দরজার বাইরে কারোর আগমন শুনে দুজনেই রীতিমতো চমকে যায়। সুগা অনেকটা চিন্তিত হলেও জিমিনের অবস্থা পুরোপুরি কাহিল প্রায়। নিজেকে বারবার শান্ত করে জিমিন দরজার দিকে এগোয়। দরজার ছিটকিনিতে কাঁপা কাঁপা হাত রাখতেই মাথা পিছন ফিরিয়ে সুগার দিকে তাকায়। ছোট একটা ঢোক গিলে জিমিন ওকে খাটের তলায় লুকাতে ইশারা করে। সুগা প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত বিকট পরিস্থিতি বিবেচনা করে খাটের তলায় লুকায়। জিমিন নিজেকে শান্ত রাখার চেষ্টা করে দরজা খুলে দেয়। অমনি চোখের সামনে আবিষ্কার করে আয়ুকে। আয়ুর চোখে মুখে তখন রাজ্যের কৌতূহল দেখা যাচ্ছে। কেন জিমিন দেরি করে দরজা খুলল সেটা নিয়ে সংশয় কাজ করছে। জিমিন যেভাবেই পারল সেভাবেই আয়ুর মুখোমুখি হয়ে দ্রুত দরজা আটকে দিল। আয়ুর মুখের উপর দরজা আটকালো দেখে নিজের কাছেও বিষয়টা খারাপ ঠেকলো। কিন্তু সেই দিনই
সুগার জিমিনের মুখ থেকে শুনে নেয় কাঙ্ক্ষিত বাক্যগুলো। এরপর দুজনে প্রথম প্রেম সাক্ষাৎ সারার জন্য রাতের সময়টা ঠিক করে। ওই সময় বাড়ির সবাই তখন গভীর নিদ্রায় ভূত থাকে। সুগার জোড়াজুড়িতে জিমিন তখন রুমের দরজা খুলে বেরোয়, কাউকে বুঝতে না দিয়ে সিঁড়ি দিয়ে নামে। বাড়ির বাইরে যাওয়ার জন্য খাবার ঘরের জানলা দিয়ে বের হয়। এইদিকে সুগা আগে থেকেই বাড়ির বাইরে পুকুরটাই ছিল। জিমিন এসে দেখা করতে গেলে হঠাৎ 2 মিনিটের মাথায় জাঙ্কুক উদয় হলো। জাঙ্কুকের চোখে কি করে ধুলো দেবে সেটা নিয়ে চিন্তা করতে থাকে। তখন হঠাৎ খেয়াল করলো জাঙ্কুক কিছু একটা খুঁজছে। এই খোঁজাখুঁজির ফাঁকে দ্রুত সুগা জিমিনকে নিয়ে পালায়। এক দৌড়ে বাড়ির পিছনের রাস্তা দিয়ে সুগা ও জিমিন চলে যায়। সুগা কোনো মতে সিঁড়িতে দৌড়ে গেলেও জিমিন নিজেকে আড়াল করার জন্য মালপত্র রাখা রুমটায় লুকিয়ে পড়ে। জাঙ্কুক যখন হন্য হয়ে বাড়ির ভেতরে ঢোকে তখন সুগা গা বাঁচিয়ে নিজের রুমে চলে যায়। কিন্তু সুগা হয়তো জানে না সেদিন ও জাঙ্কুকের চোখে ঠিকই ধরা পড়েছিল। জাঙ্কুক ওকে ভালো মতোই দৌড় বেগে সিঁড়ি দিয়ে উঠতে দেখেছিল। কিন্তু কি কারণে জাঙ্কুক এখনো চুপ করে আছে সেটা সবারই অজানা। ভোরের অরুণটা আকাশ ছেড়ে উদয় হলো। তপ্ত অরুণের কমলাভ রংটা পুরো আকাশে ছড়িয়ে পড়ল। জেগে উঠল পাখির আস্তানা, সাড়া দিয়ে উঠল গ্রাম্য প্রকৃতি। নানান পাখির কিচির মিচির ডাকে মুখরিত হলো ভোর। সবাই রিসর্টে জমজমাট সময় কাটিয়ে রওনার জন্য তৈরি হলো। জাঙ্কুক সবার আগে উঠে গাড়ির প্রতিটা জিনিস চেক করে নিল। গাড়িতে ঠিকমতো ব্যাগ গুছিয়ে সুগাকে ডেকে আনলো। সুগার আসার পর সবাই এক একে চলে এলো। আজ সবার পরনে মোটা কাপড় দেখা যাচ্ছে। সুগা কালো টি শার্টের উপর কালো হুডি পরে নিয়েছে। সুবিন পরেছে ধূসর শার্টের সাথে মেরুন রঙের নর্মাল জ্যাকেট। এমন করে সবার পরনে যখন মোটা পোশাক পরা তখন জাঙ্কুকের গায়ে একেবারে সাদা মাটা পোশাক। আয়ু, আইরিন, যিশুর সাথে আগমন ঘটল 4 বোনের। সবার আশা শেষ হলে এবার বসার জন্য কথা উঠল। জাঙ্কুক তখন রিসর্ট থেকে শেষ দর্শন নিতে গেল। এদিকে সুবিন পাকনামো করে কাউকে কিছু না বলতে দিয়ে নিজেই হড়বড় করে বলে উঠল, বাবু সোনারা, এবার আমার কথা শোনো, প্লিজ অ্যাটেনশন হেয়ার। এবারের প্ল্যানটা আমাকে করতে হবে। এবার সুগার জায়গায় ইয়োনু ড্রাইভ করবে, আর ইয়োনুর জায়গায় সুগা। মেয়েরা সবাই মাইক্রোতে ওঠো। আর জাঙ্কুকের মামলাটা আমি ওর উপরে ছেড়ে দিলাম। ও মনের সুখে জিপ নিয়ে মাইক্রোর লেজ ধরে আসতে থাকুক। আমরা সবাই টিকারটুলির গান বাজাতে বাজাতে যাব। সুবিন কথা শেষ করতে পারল না। সশব্দে মাথার পিছনে যেন 440 ভোল্টের কারেন্ট লাগলো। কারেন্টটায় যে থাপড়া নামক মশলা ছিল সেটা মাথায় হাত বুলে বুঝতে পারল। এমন ভয়াবহ থাপ্পড়টার জন্য সুবিন পিছু ঘুরে দুনিয়ার বিভৎস শব্দটা উচ্চারণ করবে তখনই ঠোঁটের কিনারায় বা উচ্চারণ করে মুখটা নিষ্পাপ বাচ্চাদের মতো চুপ হয়ে গেল। মাথা থেকে ধীরে সুস্থে হাত সরিয়ে তৎক্ষণাৎ 32 পাটি দাঁতে জোরপূর্বক হাসি দিয়ে বসল। এদিকে থাপ্পড় দেওয়া ব্যক্তিটা আর কেউই না, সেটা জাঙ্কুক ছিল। সুবিন জাঙ্কুকের চেহারা দেখে শত চেষ্টা করেও মুখে হাসি আনতে পারছিল না। তবুও জোরপূর্বক হিহি মার্কা হাসি দিয়ে জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, বাতে বাবু বলছিলাম, তুই তো বাবুর মতোই সুন্দর, আয় তোর কপালে একটা চুমা দিই। সুবিনের কথায় ফিক করে হেসে উঠল সুগা। সুগার দেখা দেখি সবাই হেসে উঠল। সেই হাসিটা ফিসফিস থেকে শুরু হয়ে আচমকা তুমুল শব্দে হো করে উঠল। সবাই হাসির রোলে নাস্তানাবুদ হয়ে গেলে জাঙ্কুক তখনও গম্ভীর মুখে দাঁড়িয়েছিল। সবাই দম ফোরানোর মতো হাসতে হাসতে একে অন্যের গায়ে ঢলে পড়ছিল। জাঙ্কুক অমন হাসি দেখে চোখ ঘুরিয়ে সবার দিকে তাকালো। তের দিকে চোখ পড়তেই তে মুচকি মুচকি হাসিটা থামিয়ে একদম মলিন মুখ করে ফেললো। জাঙ্কুক এই বিষয়টা আর বাড়াতে না দিয়ে সবার উদ্দেশ্যে বলল, কালকের ঘটনা নিশ্চয়ই সবার মনে আছে। সেই ঘটনা যদি সবার স্মরণে থাকতো তাহলে আজকে এরকম আমোদ করার টপিক উঠতোই না। সবাই মাইক্রোতে গিয়ে বসো। আর জিমিন, তোমার সাথে দুটো কথা ছিল। আশা করব মোল্লা বাড়ির বড় নাতনি হিসেবে অ্যান্সারটা তুমি দেবে। জাঙ্কুকের কঠোর গলার কথা শুনে মনে মনে ভয় পাচ্ছিল জিমিন। সুগাও রীতিমতো নিঃশব্দ হয়ে আতঙ্ক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক 2 পা এগিয়ে জিমিনের সামনে এসে দাঁড়ালো। ভয়ে জিমিনের গলা শুকিয়ে শক্ত কাঠ হয়ে উঠল। সুগা প্যান্টের বাঁ পকেটে হাত ঢুকিয়ে বেনসনের পকেটটা দুমড়ে মুচড়ে মোয়া বানাচ্ছিল। জাঙ্কুক তখন জিমিনের এক হাত পিছনে থাকায়
তের দিকে এক পলক তাকালো। ওর দিকে আপাত মস্তক চোখ বুলিয়ে আবারও সেই হাসিহীন মুখটা চোখ পড়লো। পরনে কালো রঙের সুতির শাড়ি ছিল। সেই শাড়ির পাড়টা ছিল বেশ মোটা এবং মোটা পাড়টা রানী গোলাপি রং বিশিষ্ট। গায়ের ব্লাউজটা পাড়ের সাথে ম্যাচ করা এবং স্লিভ দুটো কোণী পর্যন্ত ঢাকা। জাংকুক বুক ভর্তি নিঃশ্বাস টেনে সেটা ধীর গতিতে ছেড়ে দিতেই জিমিনের দিকে তাকিয়ে বলল, আমি তোমার ভিকটিম বোনকে সেপারেটলি জিপে নিয়ে যেতে চাই। কালকের ইনসিডেন্টটা যাতে ট্রমাতে না পৌঁছাক সেই জন্য ঘুরিয়ে আনতে চাইছি। তুমি এখন আমার উপর বিশ্বাস করবে কিনা সেটা বলো। জাংকুকের কথা শুনে মনের উপর থেকে ভার সরে গেল। জিমিন মাটির দিকে তাকিয়ে স্বস্তিজনক নিঃশ্বাস ছাড়লো। শান্ত দৃষ্টি তুলে জাংকুকের দিকে তাকিয়ে কিছুক্ষণ চিন্তা করতে লাগলো। পেছনে থাকা তের দিকে মাথা ঘুরিয়ে তাকালো জিমিন। আর তখনই তের দিকে দৃষ্টি স্থির রেখে উত্তর দিল, জি ভাইয়া, নিয়ে যান। জিমিনের উত্তর শুনে বিষণ্ণ মুখের তের উদাস দৃষ্টিটা তৎক্ষণাৎ জিমিনের দিকে পড়ল। জিমিনও সেই দৃষ্টির বিনিময়ে হাসলো। তে একটু বুঝতে পারল না হাসিটার কারণ। জিমিন সেই হাসিটা মিলিয়ে দিয়ে সামনে ফিরে তাকালো। জাংকুকের দিকে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আরও একবার সম্মতি জানিয়ে দিল। জাংকুক সেই উত্তর পেয়ে নিজেও একটা সৌজন্যমূলক হাসি দিয়ে ফেললো। সব কিছু ঠিকঠাক করে দেখে রেখেই সবাই মাইক্রোতে উঠে বসলো। সবার শেষে উঠে বসলো জেনি। জাংকুক যখন হাসি হাসি মুখে মাইক্রোর দরজা টেনে দিচ্ছিল তখন হুট করেই জেনির দিকে কয়েক মুহূর্তের জন্য দৃষ্টি থমকে গেল ওর। দুই হাতে দরজা যখন টেনে দিচ্ছিল তখন জেনি কেমন অদ্ভুত একটা বাঁকা হাসিতে তাকিয়ে আছে। এই প্রথম জাংকুকের কাছে জেনির হাসিটা বোধগম্য হলো না, শুধু মনের মধ্যে শুলের মতো অজস্র খোঁচা অনুভব করলো সে। মাইক্রোটা চোখের সামনে দিয়ে ছেড়ে দিতেই জাংকুক এবার তের দিকে তাকালো। সাদা টি শার্টের উপর নেভি ব্লু রঙের শার্ট পরেছে। সেই শার্টের সবগুলো বোতাম খুলে রেখেছে সে, যার কারণে বেশি বহুল বুকটা সাদা টি শার্টের উপর দিয়ে ভেসে উঠছে। তে মাটির দিকে তাকিয়ে থাকলেও আর চোখে ঠিকই টের পাচ্ছে জাংকুক এখন পূর্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। তে লজ্জায়, সংকোচে, সংশয়ে প্রচন্ড অস্বস্তি অনুভব করছে। কেউ তাকিয়ে থাকলে এমন এক ধরনের অস্বস্তি ঘিরে ধরে। তার উপর ঘায়েল করা চাহনি দিয়ে তাকিয়ে থাকলে সেই অনুভূতি ভাষায় ব্যক্ত করা যায় না। তে আঁচলের শেষ প্রান্ত দিয়ে আঙুলে আঙুলে খুঁট পাকাতে থাকলে জাংকুক ওর দিকে এগিয়ে আসে। তে মিনমিন করে লজ্জা মিশ্রিত চাহনি তুলে সামনের দিকে তাকায়। অমনি সমস্ত শরীরে বিদ্যুতের মতো ঝিমঝিম অনুভূতি হয়। পরিচিত শব্দটা ধুকপুক ধুকপুক করে শান্ত থেকে অশান্ত বেগের দিকে ছুটতে থাকলো। তে উজবুকের মতো তাকিয়ে থাকতেই জাংকুক সন্নিকটে এসে দাঁড়ালো। লম্বাটে মানুষটা দাম্পিকের মতো দাঁড়িয়ে পড়লে তে তার মুখটা নিচু করে ফেললো। ব্যাপারটা একটু সহ্য হলো না জাংকুকের। তের মুখটা দুই হাতের তালুতে আবদ্ধ করে উপর দিকে তুললো সে। সাথে সাথেই তের ড্যাব ড্যাবের চাহনিটা চোখের সামনে চলে আসলো। জাংকুক পুরো মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ ডান গাল থেকে হাত সরিয়ে ফেললো। কি করতে চাইছে জাংকুক তখনও স্পষ্ট না। তে কিছু বুঝে ওঠার আগেই নরম ঠোঁট দুটোতে তীব্র ঘষার চাপ অনুভব করলো। তে শিউরে উঠে চমকে গিয়ে চোখ কুঁচকে ফেললো। কিন্তু ঘটনা ঘটার কয়েক সেকেন্ডের মধ্যেই আবার চোখ খুলে তাকালো তে। চোখের ভিতর কৌতূহল ফুটিয়ে জাংকুকের ডান হাতটার দিকে তাকালো। নেভি ব্লু শার্টের নেভি ব্লু হাতাটায় তের লিপ বাম লেগে আছে। সেটা জাংকুক এক ঘষা দিয়ে একটু আগে উঠে ফেলেছে। এই অপ্রত্যাশিত কাজটা কেন করলো সে, এটা জিজ্ঞেস করার জন্য তের মনটা আঁকুবাঁকু করেছিল। জাংকুক কিছুক্ষণ চুপ থেকে নিজের কীর্তিকাণ্ডের পক্ষ থেকে বলল, 2 দিনের জন্য সাদামাটা থাকার চেষ্টা করো। আমার সামনে সামান্যতম সেজে আসলে আমি ঠিক থাকতে পারবো না। জাংকুকের কথার মর্ম বোঝার জন্য ওভাবেই তাকিয়ে রইল তে। খট করে 2 বাক্য শোনার পর সেটা নিয়ে চিন্তা করতে লাগলো। এদিকে জাংকুক দ্রুত গতিতে শার্টের স্লিপ দুটো কোনোয় গুটিয়ে নিচ্ছিল। তে অল্প চিন্তায় ডুব দিলে হঠাৎ কথার মানে বুঝতে পারলো। তাই লজ্জার কারণে জাংকুকের সামনে দাঁড়িয়ে তার গা শিরশির করছিল। জাংকুক স্লিপ দুটো গুটিয়ে নিয়ে পকেট থেকে ঘড়ি বের করলো। বাঁ কবজিতে বাদামি ঘড়িটার হুক বেঁধে নিল। তে লজ্জায় দৃষ্টি নুয়ে রাখলে জাংকুক ওর দিকে আবারও বলে উঠল, ওটা মুছিয়ে না দিলে আমি ঠিকমতো ড্রাইভ করতে পারতাম না। তোমাকে বিয়ে করার আগে হাসপাতালে যাওয়ার ইচ্ছে তো আমার মোটেও নেই। তের মনে হচ্ছে মাইক্রোতে না ওঠাটাই ওর মস্ত বড় ভুল ছিল।
হচ্ছে মাইক্রোতে না ওঠা ওর মস্ত বড় ভুল ছিল। এখানে জাঙ্কুকের সামনে থেকে লজ্জা পাওয়ার চাইতে মাইক্রোতে চাপাচাপি করে বসলেও শান্তি হতো। জাঙ্কুক কালকের পর থেকে যে রূপে রূপান্তরিত হয়ে গেছে সেটার সাথে আগের রূপের কোনো মিল নেই। তে নিজের মনে এসব নিয়ে ভাবতে শুরু করলো। জাঙ্কুক ওই মুহূর্তে ওকে শূন্যে তুলে নেয়। আচমকা এমন কাণ্ডের জন্য আগের মতো একটু বিচলিত হলো না তে। এবার জাঙ্কুকের কোলে চড়ে ওর দিকেই তাকিয়ে রইল। জাঙ্কুক একটা চওড়া হাসি দিয়ে জিপের দিকে এগোতে লাগলো। তের ছোট্ট শরীরটা জাঙ্কুক শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরেছে। জাঙ্কুকের বুকটার কাছে তের মুখটা ঠেকে আছে। ওভাবে শক্ত করে ধরার জন্য তে নিজের চাপা খাওয়া হাত দুটোতে ব্যথা পাচ্ছে। ব্যথাটা অসহনীয় মাত্রায় চলে গেলে তে হাত দুটো বের করে একটা হাত জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে আর অন্য হাতটা এগিয়ে শার্টের কলার আঁকড়ে ধরে। ওর অবস্থা দেখে জাঙ্কুক হাসি হাসি মুখে হাত দুটো আরো কঠোর করে ধরলো। অমনি তে কিঞ্চিত পরিমাণ কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল, তারপর খুলল। জাঙ্কুক ওকে জিপের কাছে এনে সিটে বসিয়ে দিল। গতবার যেই হাতটা অগ্রাহ্য করে মায়ের সাহায্য নিয়ে জিপে উঠেছিল, আজ সেই অগ্রাহ্য হাতের মালিক তাকে কোলে করে জিপে বসালো। তে জিপে বসতেই পা দুটো ঠিকঠাক মতো রেখে দিল। জাঙ্কুক সিট বেল্ট টেনে শান্ত মুখে সেটা বেঁধে দিল। জাঙ্কুক চোখ তুলে সেই মায়াবী চোখ দুটোর দিকে নিবদ্ধ করে তাকালো। ভোরের প্রথম সোনালি আলোটা তের মুখের উপর পড়ছে। সেই আলোর জন্য উজ্জ্বল মুখটা রাঙা আভার মতো ফুটে উঠেছে। তার উজ্জ্বল ফর্সা গালটায় ডান হাত রাখলো জাঙ্কুক। নরম গালটায় যতবার হাত রেখেছে মনে হয়েছে নিজের শক্ত হাতের জন্য ওর নরম গালটা দেবে যাচ্ছে। আঙুলের চাপ খেয়ে নরম গালটা ভিতরে ঢুকে যায়। জাঙ্কুক জানতে চায় ওই নরম গালটায় যখন পরম আহ্লাদে ওষ্ঠ যুগল দিয়ে চাপতে যে মারাত্মক লজ্জায় কতখানি খুব লজ্জাত আচরণ করবে সেটাতে ভালো করে বুঝতে পারলো। ওই লজ্জার করুণ মুখটা জাঙ্কুক নিজেকে সহ্য জাঙ্কুক প্রশস্ত একটা হাসি দিল। সেই হাসির দিকে তাকানো এখন তোমাকে প্রথম ব্যাপার কোলে তুলে দেবতে নিজেকে আড়াল করার জন্য